বঙ্গোপসাগরে নিখোঁজ ১২২ জনের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি ৪ দিন পরও। সাগরে ভাসতে থাকতে দেখা গেছে লাশ। মামলা করেছে বিজিবি। আরব আমিরাতে ভিসা বন্ধের প্রভাব সামগ্রিক জনশক্তি রপ্তানিতে। অক্টোবরে জনশক্তি রপ্তানি নেমে এসেছে অর্ধেকে। স্বাগত সারাদিনে। দিনের উল্লেখযোগ্য দুটি সংবাদ বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের আয়োজন। সাথে আছি আমি আসমানিতা। শুরুতেই প্রথম সংবাদটি। অবৈধ পথে মালয়েশিয়া যাবার সময় বঙ্গোপসাগরে নৌকা ডুবে নিখোঁজ ১২২ জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। কোস্টগার্ড ও নৌবাহিনী সেন্ট মার্টিনসের আশেপাশে টহল বাড়ালেও গত ৪ দিনে কাউকে জীবিত কিংবা মৃত উদ্ধার করতে পারেনি। যে এলাকায় নৌকাডুবি ঘটেছে সেটি মায়ানমারের সীমান্তে সমুদ্র সীমায় পড়েছে বলে মনে করছে তারা। ব্যক্তিগতভাবে নিখোঁজদের খুঁজতে গিয়ে সাগরে লাশ ভাসতে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে দালালদের ভয়ে মুখ খুলছে না হারিয়ে যাওয়া মানুষের স্বজনরা। টেকনাফ থেকে মোহাম্মদ আলমগীরের ছবিতে অনুপম শীলের প্রতিবেদন। গ্রামের নাম সাবরাং। টেকনাফ উপজেলা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের এই গ্রামে এখন শোকের নীরবতা। ঈদের দিন রাতে কাঠের নৌকায় করে মালয়েশিয়া যাবার পথে নিখোঁজ ১২২ জনের মধ্যে এই এলাকারই রয়েছে ২৫ জন। একসাথে এক এলাকার এত যুবক নিখোঁজ হওয়ায় সাবরাঙে ভীতিকর নীরবতা বিরাজ করলেও দালালের ভয়ে মুখ খুলছেন না কেউ। নিজ উদ্যোগে নিখোঁজ স্বজনদের খুঁজতে গিয়ে অনেকে সাগরে লাশ ভেসে থাকতে দেখেছেন বলে জানিয়েছেন। ৪-৫ জন লোক এখানে আমাদের পার্শ্ববর্তী, ওরা মালয়েশিয়া যাওয়ার জন্য গেছে। যাওয়ার পরে এখন ওদের খোঁজ খবর পৌঁছতে পারে। বুটটা ডুবে যাওয়ার পরে একটা ট্রলারের মধ্যে টাঙ্কি ৪-৫টা টাঙ্কি দিয়ে ৪-৫ জন লোক বাঁধানো আছে, ওরা মরা। এদিকে ঘটনার পর ২১ জনের নাম উল্লেখ করে টেকনাফ থানায় এজাহার দাখিল করেছে বিজিবি। তবে এই ধরনের অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানালেন কর্মকর্তারা। এটার চিরস্থায়ী সমাধানের জন্য কোস্টাল এরিয়াতে কোস্টগার্ডকে তাদের স্থায়ীভাবে কোনো অবস্থান তৈরি করে আবার তাদের ক্যাম্প এস্টাবলিশ করে আমার মনে হয় এটা নজরদারি করা প্রয়োজন। একই সাথে পুলিশ বাহিনী তাদেরও কিছু দায় দায়িত্ব উপকূল অঞ্চলে থাকার কথা। বেশি আয়ের লোভে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় অধিকাংশ মানুষই প্রাণ হারান। বাকিদের স্থান হয় ভিন দেশের কারাগারে। কিন্তু এরপরও বন্ধ হচ্ছে না মৃত্যু ঝুঁকি নিয়ে অনিশ্চয়তার ভয়ঙ্কর এই সমুদ্রযাত্রা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টেকনাফ, কক্সবাজার। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর সাখাওয়াত আলী খান। স্যার স্বাগত সারাদিনে। সাগরে একটা ট্রলার ডুবেছে, তাতে বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ হয়ে রয়েছে গত কয়েকদিন থেকে। লোকগুলো ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো যে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং এক ধরনের এই পুরো বিষয়টি এক ধরনের অনানুষ্ঠানিক স্বীকৃতি আমরা দেখছি মেনে নেওয়ার ক্ষেত্রে। মানে আমরা স্বীকার করতে রাজি নই যে এরকম একটি ঘটনা ঘটেছে। এটা কেন? খুব অদ্ভুত আসলে একরকমের মনোবৃত্তি। এটা এই সরকারের কথা আমি বলবো না। আমার জন্ম কিন্তু ব্রিটিশ আমলে, আমরা অনেক কিছু দেখেছি। তো আমরা এটা দেখেছি যে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হলো সব সরকারের আমলেই। দেখা গেছে যে অনেক লোক, ৫০ জন লোক নিহত হয়েছে, ২০০ লোক আহত হয়েছে। সরকারি ভার্সনে সবসময় এটাকে অনেক কমিয়ে বলা হতো। এখন কথা হচ্ছে যে ৫০ জন লোক যদি মারা গিয়ে থাকে সরকারের তো তাতে কিছু যায় আসে না। অবশ্য হ্যাঁ, সরকারের একটু দায়িত্বটা বাড়ে, কিন্তু এটাকে কমিয়ে দেওয়ার জন্য এই যে প্রবণতাটা সবসময় দেখা গেছে যে বেসরকারি সূত্র থেকে যে পাওয়া যায়, ফিগার পাওয়া যায়, সরকারি সূত্র সবসময় কমিয়ে দিতে, সেটা অর্ধেকেরও কম করতে। আর এই ক্ষেত্রে তো আমরা স্বীকারই করতে দেখছি না। হ্যাঁ, এইটারই কিন্তু এটা আমার মনে হয় যে এটারই অব্যাহতভাবে এইটা চলে আসছে। এখন হয়েছে যে যেহেতু আমাদের এটা আমাদের নলেজে নাই, আর ওরা গেল কেমন করে এইসব প্রশ্ন তখন উঠবে। এইসব প্রশ্ন ওঠার কারণে এরা একেবারে অস্বীকারই করছে যে আমি জানি না কিছু, তাই না? একটা বড় কারণ হচ্ছে আমার যেটা মনে হয়, এটাই যদি আবার খুব এটা এমন কেউ হতো এর মধ্যে যারা ছিল তারা যদি খুব বিত্তশালী হতো, তারা যদি খুব সমাজে সেরকম প্রতিষ্ঠিত মানুষ হতো, তাহলে এটা কিছু যায় বড় হয়ে সংবাদ
হতো। এরা যেহেতু দরিদ্র একেবারেই অসহায় মানুষগুলি, সেজন্য সরকারের মানে মাথা ব্যথা নাই আর কি। এটা অস্বীকার করার কোনো কারণ আমি তো দেখি না। এটা হয়তো আজকে পাওয়া যায়নি, আবার এক সময় পাওয়া যাবে, হয়তো নৌকাটা পাওয়া যাবে বা কিছু মৃতদেহ পাওয়া যেতে পারে। অস্বীকার করার তো আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে যে ওই নৌকাতে 128 জন ছিলেন, 128 জনের মধ্যে 122 জন নিখোঁজ আছেন, বাকি যে 6 জন ফিরে এসেছেন জীবিত তারাই বলছেন যে তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। এখন সরকার, আমি জানি না সরকার এটা আমি তো সরকারের পক্ষ থেকে কথা বলতে পারি না। আমি যেটা বুঝি সেটা তারা মনে করেন যে এই অবৈধভাবে যে যাচ্ছে এটা সরকারের জন্য একটা মানে অস্বস্তিকর অবস্থা, এটা কেন হলো, এইসব প্রসঙ্গ উঠবে ইত্যাদি। তো এগুলো বিবেচনা করার কিছু কথা নেই, এটা মানবিকতার ব্যাপার। 122 জন লোক তারা এই রকম হয়েছে, তারা তো এই দেশের মানুষ, আমাদেরই। ওই যে নজরুলের কবিতা আছে না যে ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞাসা কোনজন, ওরা যে সন্তান মোর মার ডুবছে। তো আমাদের এই দেশের মানুষ ডুবে যাচ্ছে, এই দেশের মানুষ ডুবে, এবং তাদের পরিবারও দাবি করছেন যে তারা যদি মৃতও হয়ে থাকেন তাও যেন লাশগুলো অন্তত পাওয়া যায় তার সৎকারের জন্য। করা উচিত আমাদের কোস্টগার্ড। তবে আমার ধারণা যে আমাদের যে নেভি, কোস্টগার্ড ইত্যাদি, এদের মানে আমার এফিসিয়েন্সির মাত্রা ওই রকম হয়তো নয় যে একেবারে এত বিশাল বিক্ষুব্ধ মানে আরে উত্তাল সাগর থেকে যে বের করে নিয়ে আসবে, তার জন্য যে টেকনোলজির দরকার, এটাও তো আপনি হয়তো জানেন যে ইয়েতে মেঘনা নদীতে একটা বড় লঞ্চ একবার ডুবে গিয়েছিল, সেটা আর খুঁজেই পাওয়া যায়নি। কোথায় গেছে এটা বের করার মতো আমাদের নেই। হ্যাঁ, এরকম আরেকটি খবর আমাদের কাছে আছে যে গত 10ই অক্টোবর মহেশখালীতে একটি ট্রলার এরকম 22 জন জেলে নিখোঁজ, সেই 22 জনের এখনো নিখোঁজ, সেই ট্রলারের এখন পর্যন্ত কোনো খোঁজই পাওয়া যায়নি। আসলে নদী পথেই যে আমাদের ইয়ে আছে হামজা আর কি জানি আরেকটা ইয়ে আছে, এদের ক্যাপাসিটি এত কম যে একটু বড় লঞ্চ হলে তুলতে পারে না। সমুদ্রের ভেতর থেকে যে এগুলোকে উদ্ধার করে নিয়ে আসার যে টেকনোলজির দরকার সেটা সম্ভবত নাই আমাদের, সত্যি কথাটা মানা ভালো। তো তবুও আমার মনে হয় চেষ্টাটা অব্যাহত থাকা দরকার। যতটুকু আমাদের নৌবাহিনী আছে, আমাদের কোস্টগার্ড আছে, এদেরকে নিরন্তর চেষ্টা দেওয়া, হেলিকপ্টার দিয়ে সারাক্ষণ দেখা দরকার, স্ক্যান করা দরকার যে কোথায় আছে এরা। এটি কেন করছে না সেটার জবাব আমি দিতে পারবো না। ওই যে আমি একটা বললাম যে সরকারের একটা অযথা এরকম মনোভাব থাকে যে না কিছু হয়নি এরকমভাবে যদি পার পেয়ে যাওয়া যায়, তো এটা তো ঠিক নয়। তবে এটা ঠিক যে এই যে মানুষগুলো যাচ্ছে, এটাকে তো আন্তর্জাতিকভাবেও এটার কিছু করা দরকার। এই যে রোহিঙ্গারা আসে ইত্যাদি হ্যানতেন, এবং ওই নৌকাতে রোহিঙ্গা ছিলেন বলেও যারা ফিরে এসেছেন তারা জানিয়েছেন। হ্যাঁ, রোহিঙ্গারা তো অসহায় একরকম ইয়ে। তা এখন এটাও ঠিক যে বাংলাদেশের পক্ষে তাদেরকে গ্রহণ করার সুযোগ নাই, আমরা নিজেরাই আমাদের জনসংখ্যা বহুল দেশ, তো ওদের করতেন। তো তাহলে আন্তর্জাতিক নাফ নদী দিয়ে গিয়ে তো এমনিতে সাহায্য করতে পারে। জাতিসংঘ নাফ নদী দিয়ে যায় না কেন, গিয়ে কেন ওই ইয়ের কাছ থেকে, মায়ানমারের কাছ থেকে পারমিশন নিয়ে নাফ নদীতে গিয়ে ওদেরকে কেন সাহায্য করে না? আমি তো কিছু বুঝি না। জাতিসংঘ আছে, জাতিসংঘের যে যারা যদি সাহায্য করতেই চায়, আর তারপরে ওখানে চাপ দিতে হবে, সেই সমস্ত মায়ানমার সরকারকে চাপ দেওয়া দরকার যে তোমরা এই অসহায় লোকগুলির জন্য কিছু করছো না কেন ইত্যাদি। তো এখন কথা হচ্ছে যে মালয়েশিয়াতে এরা যাচ্ছেন, নিশ্চয়ই আমার মনে হয় যে এরা যদি গিয়ে পৌঁছতে পারতো তাহলে হয়তো একটা ব্যবস্থা হয়েছে। কতজন গেছে এরকম পৌঁছে গেছে সেটা তো আমরা জানি না। এই 122 জন ডুবে গেছে বলে আজকে এদের নিয়ে কথা হচ্ছে। স্যার, আরো একটি খুব বড় কৌতূহলের জায়গা, সেটি হচ্ছে যে আপনি তো গণযোগাযোগ বিষয়ে বিস্তর জানাশোনা আছে, গত কয়েকদিনে এই সংবাদটিকে ঘিরে আমাদের গণমাধ্যমগুলো যে আচরণ, আমরা জানি যে আমেরিকার পূর্ব উপকূলে ঝড়ে 50 জন নিহত হয়েছেন, সেই খবরটি আমাদের প্রথম সারির 5টি অন্তত দৈনিক পত্রিকার যদি কথা আমরা বলি, আমরা প্রথম পৃষ্ঠায় দেখতে পেয়েছি। কিন্তু নিজের দেশে, নিজ ভূখণ্ডে 122 জন লোক নিখোঁজ হয়ে গেছে এবং তাদের কোনো খবর মিলছে না, সেই সংবাদটি আমরা গত কয়েকদিনে কোনো সংবাদপত্রেই আমরা দেখতে পাচ্ছি না। সেভাবে গণমাধ্যমের এই আচরণকে আপনি কিভাবে দেখবেন? নিজেও গণমাধ্যম থেকে প্রশ্নটা করছেন, তো গণমাধ্যম সম্পর্কে আমি ওদের কাছ থেকে মাপ চেয়ে নিয়ে বলছি যে আমার তো মনে হচ্ছে যে এরা, ওই যে আমি প্রথম বললাম, এরা অসহায়, এরা দরিদ্র, এদের দেখার কেউ নেই, এইসব কারণে বোধহয় গণমাধ্যমও তাদেরকে সেই পাত্তাটা দিচ্ছে না। তো তাছাড়া আমি তো অন্য কোনো কারণ দেখতে পাই না। আর সে আমেরিকাতে কোথায় কে ডুবলো আর কে বাঁচলো সেটার চেয়ে এদেরটা আমরা যদি কম মনে করি,
তাহলে তো খুব বড় রকমের ভুল করব। এখন এটা হচ্ছে যে আমাদের সার্বিকভাবে আমাদের মাধ্যমগুলিরও এইটা, গণমাধ্যমগুলিরও এইটা বোঝা দরকার যে ওই যে বললাম যে কে ডুবছে, আমার সন্তান মোর মার, এইটি যে বুঝতে হবে, তো সে তো ডুবছে, কাজেই আমাকে তার সবার আগে এটা দেখতে হবে। এটা হলো যাই হোক, এইসব ত্রুটি আছে, তারপরেও আমি বলবো যে গণমাধ্যম এই খবরটা এনেছে, গণমাধ্যমই তো আমাদের কাছে তুলে ধরছে। আপনি যেমন আজকে আলোচনা সভা করছেন, এবার আলোচনা করছেন একটা, এগুলো হচ্ছে, কিন্তু এর চেয়ে অনেক বেশি হওয়া উচিত। আমরা যেমন একেবারে লাইভ দেখতে চাই যে ওখানের অবস্থাটা কি, এগুলো যদি আমাদের কাছে আসতে পারে। তবে আমার মনে হয় এক্ষেত্রে একটা বড় কথা হচ্ছে ওই যে শ্রেণী কারণটা একটা বড় ব্যাপার, যে এরা অসহায়, এরা দরিদ্র, এই জন্য আমরা বোধহয় এতটা খুব একটা উদ্বিগ্ন হচ্ছে না। কিন্তু এরাই যদি তার মানে কি গণমাধ্যম সবসময় যারা অস্বীকার করার মধ্যে খুব একটা উপায় নাই। আর আমাদের দেশের গণমাধ্যমগুলি তো খুব রাজধানী কেন্দ্রিক। আপনি একটা বড়, যত বড় হত্যাকাণ্ডই ইয়েতে হোক না কেন, পঞ্চগড়ে হোক না কেন, তার চাইতে ঢাকায় যদি গুলশানে হয় তাহলে সেটা অনেক বেশি ছবি টবি সহ এসে যায়। এটারও অনেক কারণ আছে, সে তাহলে অনেক গভীরে যেতে হবে এগুলো নিয়ে। তো আমাদের গণমাধ্যমগুলো যে কম বেশি রাজধানী কেন্দ্রিক, এটা তো অস্বীকার করার কোনো উপায়। এমনকি এই যে বড় যে ইয়েগুলো, 4টে নিউজ এজেন্সি আছে পৃথিবীতে যেগুলিকে বিগ ফোর্স বলা হয়, রয়টার, ইপিআই, এপি এবং এপি, এরাও 90% বিদেশি খবর দেয় সারা পৃথিবী জুড়ে। কিন্তু এদেরও দেখা গেছে যে এরা মূলত রাজধানী থেকেই খবর সংগ্রহ করে। ওরাও খুব একটা যেতে চায় না যে ওইখান থেকে গিয়ে খবরটা সংগ্রহ করে আনার প্রবণতাটা কম। এটা তো আছেই। কিন্তু এই তৃণমূলের সংবাদগুলো আসলে নিশ্চয়ই সেটা, হ্যাঁ, তৃণমূলের মানুষ তো মানুষ, তাদেরকে তো অবশ্যই আমাদের করতে হবে। এখন এইটা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে আমাদের। এটাও ওরা হয়তো বলবে যে ওখানে আমাদের কজন লোক পত্রিকা পড়ে, কজন। তবে হ্যাঁ, এখন তো ঠিক যে এখন রেডিও, যেমন রেডিওতে কিন্তু আপনার সমস্ত জায়গায় পৌঁছে গেছে। রেডিও প্রায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেছে, এবং খুবই পুয়ারেস্ট অফ দ্য পুয়ার যারা, সেও একটা রেডিও কিনতে পারে এখন। এটা তো রেডিওতে তো এটা আরো বেশি করে আসা উচিত। তো রেডিও তো আমাদের সরকারি রেডিও যেটা ছাড়া আর যেগুলো এফএম হচ্ছে, এইগুলোর ব্যাপারটা আলাদা। ওরা তো এখনো সেইভাবে কাঠামোদার করিয়ে উঠতে পারেনি। তো রেডিওতে এটা বেশি আসা উচিত ছিল। আর আমাদের যে টেকনোলজি, তাতে করে টিভি মাধ্যমগুলিও গিয়ে ওখান থেকে একবার লাইভ কভারেজ, আমরা আসলে যেটুকু কভারেজ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, সংবাদপত্রে আমরা আসলে তুলনামূলকভাবে অনেক কম দেখতে পাচ্ছি। হ্যাঁ, সংবাদপত্রে আরো বেশি আসা উচিত। এখন সংবাদপত্রগুলিও বলবে যে আমাদের সেই রিসোর্সেস নাই, এরা আমাদের নিজস্ব জাহাজ নাই যে আমরা গিয়ে করবো ইত্যাদি ইত্যাদি, এগুলো তো বলতেই পারে। তবুও আমার মনে হয় যে আরেকটু বেশি করা উচিত। এবং আপনারা যে করছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে এরকম আলোচনাও অন্তত করা উচিত, যে এদের জন্য আমরা একটু মানে আমরা যদি একটু দুফোঁটা চোখের জল ফেলি। আমরা আলোচনায় আবার ফিরবো, একটা বিরতি নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, একটা বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন থাকবে আরব আমিরাতে ভিসা বন্ধের প্রভাব সামগ্রিক জনশক্তি রপ্তানিতে। অক্টোবরে জনশক্তি রপ্তানি নেমে এসেছে অর্ধেকে। আবারও স্বাগত জানাচ্ছি সারাদিনে। আপনাদের সাথে আছি আমি আসমা মিতা, আর আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর সাখাওয়াত আলী খান। চলে যাচ্ছি দ্বিতীয় খবরটিতে। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে শ্রম ভিসা বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে সামগ্রিক জনশক্তি রপ্তানি খাতে। অক্টোবর মাসে দেশের জনশক্তি রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 49% কমে গেছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে রেমিটেন্স প্রবাহের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 1976 সাল থেকে এ পর্যন্ত প্রায় 83,000 বাংলাদেশি শ্রমিক চাকরি নিয়ে বিদেশ পাড়ি দিয়েছেন। তাদের কষ্টার্জিত আয় থেকে প্রতি মাসে দেশে আসে গড়ে প্রায় 10,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির এই স্রোত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে 2007 ও 2008 সালে। এরপর বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব কিছুটা স্তিমিত করে দেয় এর গতিকে। তবে 2011 সাল থেকে আবার বাড়তে থাকে বিদেশে চাকরির এই প্রবাহ। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান অর্থনীতি সংযুক্ত আরব আমিরাতে চলমান অবকাঠামোগত উন্নয়ন অন্যতম ভূমিকা রাখে এর গতি পুনরুদ্ধারে। আমিরাতে বাংলাদেশ থেকে বড় আকারে জনশক্তি রপ্তানি শুরু হয় 2006 সাল থেকে। 2011 সালে সে দেশে জনশক্তি রপ্তানি বেড়ে দাঁড়ায় 2,83,000-এ। চলতি বছর তা 3 লাখ পেরিয়ে যাবে, এমনটাই আশা ছিল সবার।
চলতি বছরের শুরু থেকে পরবর্তী 6 মাস গড়ে 30,000 নতুন কর্মী চাকরি পায় সে দেশে। কিন্তু গত আগস্ট মাসে আমিরাত সরকারের নেওয়া সংকোচন নীতির পর থেকে এই সংখ্যা কমতে শুরু করে আশঙ্কাজনকভাবে। অক্টোবরে এসে তা দাঁড়িয়েছে মাত্র 355 জনে। গত এক দশক ধরে দেশের অর্ধেক জনশক্তি রপ্তানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আর তাই প্রধান এই শ্রমবাজার বন্ধে শঙ্কিত জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টরা। কাতার গভর্নমেন্টকে জিজ্ঞেস করলে তারা বলে না যে আমার দেশ বন্ধ করে দিয়েছে, সৌদি গভর্নমেন্টও তাই বলে না। এখন যদি ইউএই গভর্নমেন্ট ও তাই বলবে না, এই আশার উপরে থেকে আমরা বসে থাকা ঠিক হবে না, আমাদের কিছু কাজ করতে হবে। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলে যাচ্ছে আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর সাখাওয়াত আলী খান। স্যার, জনশক্তি রপ্তানি কমে গেছে, এখন আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি কিন্তু এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এখন এই অবস্থায় যদি এই যে অর্ধনীতিকে নেমে আসে, আমরা যেটা দেখছিলাম প্রতিবেদনের আরব আমিরাতের, অর্থনীতিতে এর কি কি প্রভাব পড়তে পারে? অর্থনীতিতে আমরা তো এই রেমিটেন্সে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আরেকটা এইসব যে আয় এ দিয়ে উপর তো আমরা বেঁচে আছি সত্যি কথা বলতে গেলে। একটা কথা আমাকে বলতেই হবে, এই সরকার বলে নয়, আমি এটা বলতে বাধ্য যে আসলে এই যে বাইরে যাচ্ছে লোকজন, এই যে শ্রম বাজার সৃষ্টি হয়েছে, এতে খুব কম অবদানই আছে সরকারের। মূলত কিন্তু এটা বেসরকারি খাতেই এটা বিস্তার লাভ করেছিল এবং সেটা এখন দেখতে হবে যে সরকারি নীতির কারণেই কমে যায় বেড়ে যায় এগুলো বলা, এগুলো একটা এখন অবান্তর প্রশ্ন। আমার মনে হয় যে তার অন্তর্নিহিত কারণটা খোঁজ করতে হবে কেন হচ্ছে, এবং এটা বেড়ে গেছে যে বেড়ে যখন যাচ্ছিল তখনও কেন বাড়লো আর কেন কম, এটা খুবই গবেষণার বিষয় এগুলো আছে। আর ওখানে কি কি ঘটছে আর কি কি ঘটছে না ইত্যাদি এগুলো তো করতেই হবে। আর হঠাৎ করে এই কমে যাওয়াটা কিন্তু হঠাৎ করে, যেমন আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে এবছরই প্রথম 6 মাসে গিয়েছে 30,000 শ্রমিক, সেখানে এই অক্টোবর মাসে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে 355 জনে, অনেক বেশি কমে যাওয়া। এটার উত্তর কিন্তু আমার চাইতে বেশি প্রশ্নটা করা দরকার এখন ইউএইতে যারা আমাদের প্রতিনিধিত্ব করছেন, যে সমস্ত সংস্থা একসঙ্গে, তাছাড়া যারা রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূত এবং যে এমবাসি, এদেরই খোঁজ করে দেখা দরকার যে ব্যাপারটা কি 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 কারণে। কেবলমাত্র তাদের সংকোচন নীতি নাকি অন্য কোনো কারণ আছে? তাদের সংকোচন নীতিও কেন সেটাও বের করে নিতে হবে, যে তাদের যদি সংকোচন নীতি হয়েই থাকে তাহলে তো আমাদের এটাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাহলে আমাদের কিভাবে এটাকে মোকাবেলা করতে হবে। কাজে সংকোচন নীতি হতে পারে, কিন্তু সংকোচন নীতিটা কি বাংলাদেশের শ্রমিকদের উপর দোষারোপ করা যায়, নাকি এটা সত্যি সত্যি অন্য কোনো ফ্যাক্টরস তার এর জন্য দায়ী, এগুলো দেখতে হবে। আমার তো মনে হয় যে বাংলাদেশের শ্রমিকরা কিন্তু বিদেশে খুব নাম করেছে, আমাদের শ্রমিকদের অনেক সুনাম আছে, অনেক সুনাম আছে। কাজে শ্রমিকদের কারণে হয়েছে এটা তা নয়, ওদের অর্থনীতিতে কেন এটা আসছে। আর তাছাড়া সারা বহু বছর ধরে আমরা শুধু বাইরে গিয়ে শ্রম দিব, আর ওরা নিজেরও তো হয়তো এমন হতে পারে অনেক দেশ চেষ্টা করবে যে তাদের বাইরের মানুষ না এনে তার নিজস্ব মানুষ দিয়ে কাজ করানো ইত্যাদি চেষ্টা তো তারা করতেই থাকবে। কিন্তু কেন কমে গেল এটা বের করতে হবে, এবং যদি কমে গিয়ে থাকে এবং তার পেছনে যদি সত্যিকারের কারণ থাকে তাহলে দেখতে হবে যে সরকারের এইখানে পদক্ষেপ নেওয়ার বড় ব্যাপার, যে আমাদের তাহলে কি করা এই অবস্থাতে। এই যে লোকগুলো এখন অনেকে হয়তো টাকা পয়সা দিয়ে বসে আছে বা কিছু বা কে এইগুলো, এইটা খোঁজ করে দেখা দরকার যে এখানে কি হচ্ছে। এবং আমার মনে হয় যে বেসরকারি খাতকেও সঙ্গে নিতে হবে সরকার। সরকার যদি বেসরকারি খাতকে বলে যে এরা শুধু দুর্নীতি করে করে হ্যান ত্যান পাঠায়। প্রক্রিয়াটি শুরু হচ্ছে আগস্ট মাস থেকে, আরব আমিরাত সরকারের এই যে সংকোচন নীতি, এবং আগস্ট মাস থেকে দিন দিন কমছে, আশঙ্কাজনক হারে এই সংখ্যা কমছে। এখন খুব দ্রুত আসলে সরকার কি করতে পারে? সরকার কি করতে পারে সেটা সরকার কি নিতে হবে। তো আমার মনে হয় যে বেসরকারি খাতে যারা এর সঙ্গে দীর্ঘদিন দ্বারা জড়িত তাদেরকে সঙ্গে নিয়ে সরকারের কাজটা করতে হবে। তা না হলে সরকার হঠাৎ করে এসে অনেক জিনিসই তারা বুঝতে পারবে না। আর ওখানকার সবগুলি লোককে বাতিল করে দেওয়া যাবে না যে তারা মানব পাচার করে আর আদম ব্যাপারী এইসব বলে টলে কোনো লাভ নাই। সত্যিকার অর্থ তো বহু লক্ষ লক্ষ মানুষ ওখানে গেছে, গ্রামের চেহারা পাল্টে যাচ্ছে এখন সত্যি কথা বলতে গেলে। তো সেই যে ব্যাপারটি এটি কেমন করে অর্জিত হয়েছিল সেটা যদি আমরা গোড়ায় ধরতে পারি তাহলে কেন আজকে আমরা আমাদের কমে যাচ্ছে সেটাও ধরতে হবে, এবং এর জন্য তৈরি থাকতে হবে। সরকারকে যেটা প্রয়োজন এখন সাহায্যের হাত বাড়ানো, যে এই লোকগুলি যারা
যেতে পারছে না, হয়তো আটকে আছে বা অন্য কোনো কারণে তাদের কর্মসংস্থানের ব্যাপারটি দেখা, বা কমে গেলে পরে এমন যদি হয় একজন গিয়েছিল আর এখন আর ফেরত যেতে পারছে না, সেসব ক্ষেত্রে এই পরিবারগুলোর কি হচ্ছে, সরকারকে এইসব বিষয়গুলি দেখতে হবে। আর ওখানে যদি আমাদের ত্রুটির কারণে যদি হয়ে থাকে সেগুলো নিশ্চয়ই সমাধানের চেষ্টা করতে হবে। হ্যাঁ, সেটা বের করতে হবে। আমার তো মনে হয় যে অনেক জায়গায় এই অভিযোগ আছে যে আমাদের যারা প্রতিনিধিত্ব করেন সেখানে বিদেশে, বিশেষ করে আমাদের যে রাষ্ট্রদূতরা আছেন বা আমাদের অন্য ক্ষেত্রে যারা প্রতিনিধিত্ব করেন, তারা অনেক সময় তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। এটাও একটা কারণ হয়ে যেতে পারে, একটা অসন্তুষ্টির কারণ হতে পারে ওই সমস্ত দেশের সরকারের, বা যারা এই মানুষ নিয়ে যাচ্ছে এখান থেকে, কিংবা অন্য কোনো দেশ খুব অ্যাগ্রেসিভ পলিসি নিচ্ছে এগুলোকে পাঠানোর জন্য, এইসব ব্যাপার হতে পারে। সেক্ষেত্রে আমাদের কম্পিটিশনে গেলে কি করতে হবে, এই সব ব্যাপারগুলি। এটা কি অন্য লোক যাচ্ছে, দেখা যায় বাংলাদেশ থেকে কমে গেছে 30,000 থেকে 300-তে নেমেছে, তাহলে কি অন্য কোনো দেশে বেড়ে গেছে? তাহলে তারা কি পলিসিটা নিচ্ছে, তাদের অ্যাগ্রেসিভ পলিসিটা কি, সেগুলো খুঁজে বের করা দরকার। তাহলে তো আমরা এর সঙ্গে কম্পিট করতে পারবো। আমরা তো কম্পিট করতে হলে আমাদের নলেজ দরকার, এই নলেজটা তো নাই। আপনার আমি অন্ধকারে বসে কেন কেন বললে তো কোনো লাভ নাই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা শেষ করছি আজকের মতো। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে সারাদিনে। আবারও দেখা হবে আগামী রোববার একই সময়। সবাই ভালো থাকবেন।